টু সিলিং কাপের জানলা দিয়ে পুরো ঢাকা শহরের যেন দেখা যাচ্ছে, যা এখন বৃষ্টির সাদা চাদরে ঢাকা। ঘরের ভিতরে মিনি মাইল স্টক কিন্তু আলিশান সজ্জা। দেওয়ালে ঝোলানো আসল জয়নুল আবেদিনের পেইন্ট, এক কোনায় রাখা গ্র্যান্ড পিয়ানো, সবকিছু যেন তার মালিকের রুচি এবং অকল্পনীয় ক্ষমতার নীরব সাক্ষ্য দিয়েছে। আয়ান একটা নীরব ধবধবে সাদা তোয়ালে তার দিকে এগিয়ে গিয়ে বলে, নাও, মাথাটা মুছে নাও, নয়তো তোমার ব্রেইনের সব সার্কিট শর্ট হয়ে যাবে। সারা তোয়ালেটা নিয়ে নিল। তার শরীর কাঁপছিল, কিন্তু সেটা শীতের জন্য নয়। সে তার হাত ব্যাগ থেকে সেই লেদারের কার্ড হোল্ডার বের করে আয়নার সামনে থাকা বিশাল শেলটার টেবিলের ওপর প্রায় ছুঁড়ে মারল। এটা তোমার নাকি এটাও তোমার কোনো খেলার অংশ? সারা কণ্ঠস্বর কাঁপছিল, কিন্তু তার মধ্যে ছিল এক জমাট বাঁধা অভিমান। তার তীব্র কণ্ঠ। আয়ান কার্ড হোল্ডারের দিকে একেবারে তাকিয়ে আবার শান্ত চোখে সারার দিকে তাকালো। তার দৃষ্টি কোনো অপরাধ বোধ নেই, আছে এক গভীর বিষণ্ণতা। আমি জানি এটা আমার। তুমি জানো, তুমি সব কিছুই জানো, তাই না আয়ান? শুধু আমি একটা পোকার মতো তোমার বানানো গল্পের জগতে ঘুরে বেড়াচ্ছিলাম, তোমার করুণা উপভোগ করছিলাম, তোমার সাহায্যের জন্য কৃতজ্ঞ হচ্ছিলাম। বাহ, কি অসাধারণ অভিনয়! তার চোখের দিকে টপ টপ করে পানি পড়তে লাগলো, যা তার গাল বেয়ে পড়া বৃষ্টির পানির সাথে মিশে একাকার হয়ে যাচ্ছিল। কেন আয়ান? কেন এই নাটক? কেন এই ছদ্মবেশ? আমাকে কি তোমার এতটাই বোকা মনে হয়েছিল, এতটাই করুণার পাত্রী মনে হয়েছিল যে আমার সাথে এত বড় একটা খেলা খেলতে হলো? 10 বছর আগে তোমরা সবাই আমাকে নিয়ে হেসেছিলে, আজ তুমি একা আমাকে নিয়ে খেললে। পার্থক্যটা কি রইল? আয়ান তার দিকে এক পা এগিয়ে এলো, তার চোখে ছিল আকুতি। সারা, প্লিজ, তুমি যা ভাবছো তা নয়, আমার কথাটা একবার শোনো। কি শুনবো আমি? তোমার আরও কোনো নতুন গল্প? চৌধুরী এন্টারপ্রাইজের সিইও কিভাবে একজন সাধারণ বেকার সেজে ঘুরে বেড়াচ্ছিল সেই গল্প? নাকি তোমার আরও কোনো পরিচয় বাকি আছে? হয়তো তুমি বাংলাদেশের কোনো গোপন এজেন্ট, নাকি ভিন গ্রহ থেকে এসেছ? সে সোফায় ধপ করে বসে পড়তেই 2 হাত মুখে ঢেকে কান্না ভেঙে পড়ল। তার এতদিন সব বিশ্বাস, সব ধারণা এক মুহূর্তে চোরমার হয়ে গেল। সে মানুষকে সে তার অজান্তে বিশ্বাস করতে শুরু করেছিল, ভালোবাসতে শুরু করেছিল। সে কিনা এত বড় এক মিথ্যা আড়ালে লুকিয়েছিল। আয়নার কিছু না বলে তার সামনে মেঝেতে হাঁটু গেড়ে বসলো। তার চোখে মুখে কোনো রসিকতা নেই, আছে শুধু একরাশ কষ্ট আর নিজের পরিকল্পনার প্রতি একরাশ ঘৃণা। হ্যাঁ, আমি আয়ান চৌধুরী, চৌধুরী এন্টারপ্রাইজের মালিক। কিন্তু আমি সেই আয়ান যাকে তুমি 10 বছর ধরে চেনো, যে ছেলেটা তোমার সামান্য প্রশংসায় বোকার মতো হতাশ। প্লিজ, আমাকে শুধু একবার, শুধু শেষ একবারের মতন ব্যাখ্যা করার সুযোগ দাও। সারা যখন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল, তখন বাইরে এক বিশাল বাজ পড়ার শব্দ হলো। সারা ভয়ে কেঁপে উঠল, আর যেন কোনো সিক্রেট জিনিস স্পর্শ করেছে তেমনভাবে তার হাতটা ধরল। স্পর্শটা ছিল উষ্ণ এবং ভরসাপূর্ণ। তোমার হাত বরফের মতো ঠান্ডা হয়ে গেছে স্যার। সে উঠে গিয়ে দেওয়ালে ডিজিটাল থার্মোস্ট্যাটের ঘরের তাপমাত্রা বাড়িয়ে দিল। তারপর একটা নরম কাশ্মীরি কম্বল নিয়ে এসে খুব ভালো আলতো করে সারার গায়ে জড়িয়ে দিল। তার এই নিঃশব্দ সেবা সারার কান্নাকে কিছুটা হলেও থামিয়ে দিল। আয়ান আবার তার সামনে মেঝেতে বসে খুব শান্ত আন্তরিক গলায় বলল, আমি জানি তুমি খুব কষ্ট পেয়েছো, তোমার সব রাগ, সব অভিমান করার শতভাগ অধিকার আছে, কিন্তু আজ রাতের এই ঝড়টা থেমে যাওয়ার আগে আমি চাই আমার মনের ভেতরে যে ঝড়টা গত 10 বছর ধরে চলছে সেটা তোমার সামনে প্রকাশ করতে। তুমি কি শুনবে আমার গল্পটা, একজন বন্ধু হিসাবে অথবা একজন আসামি হিসাবে? সারার কান্না বেগটা একটু কমল। সে ভেজা চোখে আয়ানের দিকে তাকালো। সেই চোখে সে এমন এক গভীর যন্ত্রণা এবং একাকিত্ব দেখল যা সে আগে কখনো কারো চোখে দেখেনি। সে কোনো উত্তর দিল না, কিন্তু তার নীরবতা ছিল তার সোনার মৌ সম্পত্তি। আয়ান সারার চোখের দিকে তাকালো, যেন সে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে তার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ সাক্ষীটি দিচ্ছে।
10 বছর আগে ভার্সিটির শেষ দিনে যখন আমার প্রথম সফটওয়্যার কোম্পানি ড্রিম ইউভার একটা বড় প্রজেকশনে ব্যর্থ হলো, তখন আমি শুধু আমার বিনিয়োগের টাকা হারাইনি, আমি আমার আত্মবিশ্বাস, আমার সম্মান, আমার স্বপ্ন দেখার ক্ষমতা সব কিছু হারিয়েছিলাম। সারা চুপ করে কথা শুনছিল। তার চোখে পানি তখন শুকিয়ে গেছে, কিন্তু ভেতরের কষ্টটা যায়নি। ফাহাদ, জামিল, তোমরা সবাই আমাকে নিয়ে এমনভাবে হেসেছিলে যেন আমি পৃথিবীর সবচেয়ে বড় কৌতুক। আমাকে ব্যর্থ, স্বপ্নবিলাস, বোকা কত ট্যাগ দিয়েছিলে, কিন্তু সত্যি বলতে ওদের কারো কথায় আমার ততটা কষ্ট লাগেনি যতটা তোমার একটা দৃষ্টিতে লেগেছিল সারা। সারা চমকে তার দিকে তাকালো। আমার দৃষ্টি? হ্যাঁ, তুমি আমাকে নিয়ে হাসোনি, তুমি আমাকে করুণা করেছিলে। তোমার চোখের সেই দৃষ্টিটা আমি আজও ভুলতে পারিনি। সেই দৃষ্টিতে লেখা ছিল, আমি তো আগেই জানতাম তোর দ্বারা কিছুই হবে না, তুই একটা লুজার। সারা মাথা নিচু করলো। তার মনে পড়ল সে সত্যি সেদিন এমনটা ভেবেছিল। সে চেয়েছিল আয়ান যেন তার স্বপ্ন দেখে কষ্ট না পায়, একটা বাস্তববাদী জীবন বেছে নেয়। আমি তোমার ভালো চেয়েছিলাম আয়ান। আমি জানি, আর তোমার সেই ভালো চাওয়ার দৃষ্টিটাই আমাকে শেষ করে দিয়েছিল। আমি সেই দিন সিদ্ধান্ত নিয়েছিলাম আমি এই শহর, এই পরিচিত মুখগুলো থেকে অনেক দূরে চলে যাব। আয়ান একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে তার গল্পটা বলতে শুরু করলো। আমি এমন কিছু একটা করে দেখাবো যাতে আর কখনো কোনোদিনও কারো চোখে আমার জন্য করুণা দেখতে না হয়, বিশেষ করে তোমার চোখে। আমার বাবা মা মারা গিয়েছিলেন আমি যখন খুব ছোট ছিলাম। আমার এক দূর সম্পর্কের চাচা ছিলেন, নিঃসন্তান। তিনি ছিলেন একজন মুক্তিযোদ্ধা ও ভীষণ সৎ একজন মানুষ। তিনি মারা যাওয়ার সময় আমার জন্য ব্যাংকে জমানো সামান্য কিছু টাকা আর পুরনো ঢাকার একটা ভাঙা পরিত্যক্ত গুদামঘর রেখে গিয়েছিলেন। সেটা দিয়েই স্ক্র্যাপ মেটালের ব্যবসা শুরু করি। চট্টগ্রাম থেকে পুরনো ভাঙা জাহাজের যন্ত্রাংশ কিনে এনে ঢাকায় বিক্রি করতাম। দিনের পর দিন আমি ওই ভাঙা গুদামেই থেকেছি, খেয়েছি, ঘুমিয়েছি। রাতের পর রাত ট্রাকের ড্রাইভারদের সাথে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটেছি। আমার কোনো বন্ধু ছিল না, কোনো পরিবার ছিল না, ছিল শুধু আমার জেদ আর তোমার সেই করুণা দৃষ্টি, যা আমাকে ঘুমাতে দিত না। ধীরে ধীরে ব্যবসাটা বড় হতে শুরু করলো। আমি বুঝতে পারলাম আমার ব্যবসায়িক বুদ্ধি আছে। আমি শিপিং, তারপর টেক্সটাইল, তারপর কনস্ট্রাকশন, একটা একটা করে সেক্টরে পা রেখেছি। আর গত 10 বছর তৈরি করেছি আজকের এই চৌধুরী এন্টারপ্রাইজ। এই পুরো জার্নিতে আমি একা ছিলাম সারা, একদম একা। কিন্তু আমি কখনো জনসম্মুখে আসিনি। আমার কোম্পানি সবাই আমাকে চেনে, কিন্তু বাইরের পৃথিবীর আমাকে কেউ চেনে না। এসি নামে চেনে, কারণ আমি ভয় পেতাম সারা, আমি ভয় পেতাম মানুষ আয়ানকে নয়, এসির টাকাকে ভালোবাসবে, তার ক্ষমতাকে সম্মান করবে। আমি আবার নতুন করে প্রতারিত হতে চাইনি। সে এবার সারার চোখের দিকে সরাসরি তাকালো। তার কণ্ঠ ছিল একরাশ আবেগ। ফাহাদের বিয়েতে আমি শুধু একটা কারণে এসেছিলাম। আমি দেখতে চেয়েছিলাম 10 বছরে কি মানুষ বদলায়, আমার বন্ধুরা কি এখনো সেই আগের মতোই আছে। আর আর তুমি কি বদলেছ? তোমার কি এখনো মনে হয় আমি একজন স্বপ্নাবিলাস বোকা? আমি দেখতে চেয়েছিলাম আমার এই সাধারণ পরিচয়ের আড়ালে আমার চিন্তা ভাবনা, আমার ভিতরে মানুষটাকে কি কেউ ভালোবাসতে পারে? বিশেষ করে তুমি কি পারো সারা? সারার এই স্বীকারোক্তি, তার 10 বছরের একাকিত্ব সংগ্রাম, তার কষ্ট, তার ভয়, সবকিছু শুনে সারার ভেতরে সব রাগ, সব অভিমান যেন এক মুহূর্তে বরফের মতন গলতে শুরু করলো। সে বুঝতে পারলো আয়ান তাকে নিয়ে খেলেনি, বরং সে নিজের ভাঙ্গা বিশ্বাসকে, নিজের একাকিত্বটাকে জোড়া লাগানোর একটা মরিয়া চেষ্টা করেছিল। সারার মন নরম হলেও তার নারী সুলভ অভিমান তখনও তাকে আঁকড়ে ধরেছিল। সে কষ্ট পেয়েছিল, কারণ আয়ান তাকে বিশ্বাস করতে পারেনি। তার মানে তুমি আমাকে পরীক্ষা করছিলে আয়ান? তুমি দেখতে চেয়েছিলে আমি তোমার টাকায় আকৃষ্ট হই কি না, তোমার ক্ষমতার কাছে মাথা নত করি কি না? আমার ভালোবাসার ওপর, আমার ব্যক্তিত্বের ওপর তোমার এতটুকু বিশ্বাস ছিল না? আয়ান দ্রুত উঠে তার সামনে এসে দাঁড়ালো। না সারা,
বিশ্বাস করো, একদমই না। আমি তোমাকে এক মুহূর্তের জন্য পরীক্ষা করিনি। আমি আসলে নিজেকে পরীক্ষা করেছিলাম। আমি দেখতে চেয়েছিলাম আমি কি এখনো সেই পুরনো আয়ান আছি কিনা, যে কারো বিশ্বাস অর্জন করতে পারে, কারো বন্ধু হতে পারে। আমি দেখতে চেয়েছিলাম টাকা আর ক্ষমতা ছাড়া আমার নিজের মূল্যটা কি। কিন্তু তুমি তো আমাকে সত্যিটা বলতে পারতে। বিয়ের অনুষ্ঠানের পর কিংবা যখন তুমি আমাকে করিম গ্রুপের বিপদ থেকে বাঁচালে, তখন তুমি কেন বলনি আয়ান? কেন আমাকে এই অন্ধকারে রেখেছিলে? তুমি তো জানতে, তোমার সাথে কয়েকবার দেখা হওয়ার পর থেকে আমি তোমাকে চাইতে শুরু করেছিলাম, ভালোবাসতে শুরু করেছিলাম। কারণ আমি একজন কাপুরুষ সারা। কারণ আমি ভয় পেয়েছিলাম। আমি যখন দেখেছিলাম তুমি আমার এই সাধারণ বেকার রূপটাকেও ধীরে ধীরে মেনে নিচ্ছ, আমার সাথে সহজভাবে কথা বলছো, আমার রসিকতায় হাসছো, তখন আমি সত্যিটা বলার সাহস হারিয়ে ফেলেছিলাম। আমার মনে হয়েছিল সত্যিটা জানার পর তুমি হয়তো আমার থেকে অনেক দূরে চলে যাবে। তুমি হয়তো ভাববে আমি তোমার সাথে প্রতারণা করেছি। আমি তোমাকে হারাতে চাইনি সারা, আমি আবার একা হতে চাইনি। কিন্তু তুমি তো আমাকে হারিয়েই ফেলেছো আয়ান। সারা উঠে দাঁড়ালো, তার চোখ দুটো আবার জলে ভরে উঠল। তুমি আমার বিশ্বাসটা ভেঙে দিয়েছো। তুমি আমাকে এমন একটা ভুলের মধ্যে রেখেছো যার জন্য আমি আজ নিজেই নিজের কাছেই ছোট হয়ে গেছি। আমি এমন কাউকে বিশ্বাস করতে পারবো না যার সম্পর্কের শুরুটাই মিথ্যার ওপর দাঁড়িয়ে আছে। আমি দুঃখিত। আয়ন দৌড়ে গিয়ে তার পথ আটকে দাঁড়ালো। তার চোখে ছিল আকুতি আর তীব্র যন্ত্রণা। সারা প্লিজ যেও না। আমি জানি আমি ভুল করেছি, একটা বড় ভুল, কিন্তু আমার উদ্দেশ্য ভুল ছিল না। আমি তোমাকে ভালোবাসি সারা, সেই ভার্সিটির জীবন থেকেই। কিন্তু আমার তখন বলার মতো সাহস বা যোগ্যতা কিছুই ছিল না। আমি ভেবেছিলাম এবার হয়তো পারবো, কিন্তু আমি সবটা গুলিয়ে ফেলেছি। এই প্রথম সরাসরি ভালোবাসা কথাটা শুনে সরার পা দুটো যেন মাটিতে আটকে গেল। তার পুরো শরীর কেঁপে উঠল। এই একটা শব্দ শোনার জন্য হয়তো সে এতদিন অপেক্ষা করেছিল, কিন্তু এমন পরিস্থিতিতে। ভালোবাসার মানুষ সব বলতে পারে আয়ান, সব ভাগ করে নিতে পারে, কিন্তু মিথ্যা বলতে পারে না, অভিনয় করতে পারে না। তুমি আমার সাথে সেটাই করেছো। সে আয়ানকে আলতো করে পাশ কাটিয়ে দরজার দিকে এগিয়ে গেল। আমাকে একা থাকতে দাও। আমার ভাবার জন্য অনেক সময় দরকার। আমাকে বুঝতে হবে আমি কোন আয়ানকে চিনতে শুরু করেছিলাম, আমার বন্ধু আয়ানকে নাকি চৌধুরী এন্টারপ্রাইজের সিইও এসিকে। এই বলে সে আর দাঁড়ালো না। সে ঝড় বৃষ্টির মধ্যে পেন্ট হাউসে থেকে বেরিয়ে গেল। আয়ানের তাকে আটকানোর চেষ্টা করলো না। সে শুধু দরজায় দাঁড়িয়ে সারার চলে যাওয়া দেখলো। তার মনে হলো 10 বছর ধরে সে যেন সাম্রাজ্য তৈরি করেছে, আজ এক মুহূর্তে তার সেই সাম্রাজ্য রানী তাকে ছেড়ে চলে গেছে, আর সে হয়ে গেছে পৃথিবীর সব থেকে ধনী এবং সব থেকে নিঃসঙ্গ সম্রাট। সারা আয়নের পেন্ট হাউস থেকে বেরিয়ে যাওয়ার পর দর্শক কি ভাবছেন? গল্পটা উল্টাপাল্টা মনে হচ্ছে। যেখানে সারা আয়নের সামনে ঝোকার কথা ছিল, কারণ ভার্সিটির লাইফে সারা আয়নকে অপদার্থ বলতো, আরো অনেক তুচ্ছ করত, সেখানে আয়ন সবার সামনে এভাবে ঝুঁকে গেল কেন? আর আয়ন সারাকে এত সাহায্য করলই বা কেন? এটার পিছনে একটা টুইস্ট আছে। এই টুইস্ট গল্পের শেষ দিকে পাবেন, তার জন্য অপেক্ষা করতে থাকুন। এবং ভিডিওটাকে লাইক করে না থাকলে এখনই লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এইদিকে কাশিফ তার নিজের খেলায় মত্ত ছিল। সে আয়ন বা এসি এর আসল পরিচয় সম্পর্কে বিন্দুমাত্র অবগত ছিল না। তার একমাত্র লক্ষ্য ছিল সারা এবং তার কোম্পানির ইনভেস্টলিয়ার এর ধ্বংস করা। কারণ সারা তাকে প্রত্যাখ্যান করেছে এবং পার্টিতে সে পরোক্ষভাবে আয়নের কারণে অপমানিত হয়েছে। সে তার বনানীর আলিশান অফিসে বসে এক সাংবাদিক বন্ধু শফিককে ফোন করলো। শফিক, একটা কাজ আছে তোর জন্য, টাকা যা লাগবে পাবি। হুকুম করেন কাশিফ ভাই। তোকে ইভেন্ট টাইলার আর ওর মালিক সারাকে নিয়ে একটা স্ক্যান্ডাল বানাতে হবে, এমন একটা নিউজ যা ওকে একেবারে শেষ করে দিবে। এর আগেও একবার অন্য চেষ্টা করেছিলাম, কিন্তু সেটা তো সফল হয়নি। শফিক কিছুটা দ্বিধা নিয়ে বলল, কিন্তু ভাই, ওর বিরুদ্ধে তো তেমন কিছু নেই। ওর কোম্পানির রেপুটেশন তো খুব ক্লিন। আরে
না থাকলে বানাতে কতক্ষণ? আমি তোকে একটা অ্যাঙ্গেল দিচ্ছি, তুই শুধু সেটাকে রসালো করে ছাড়িয়ে দিবি। কি অ্যাঙ্গেল ভাই? শোন, ইভেন্টালিয়ার সম্পত্তি খুব দ্রুত বড় হয়েছে, বিশেষ করে করিম গ্রুপের মতো বড় ক্লায়েন্ট ওদের হাতে। এটা স্বাভাবিক নয়। তোকে নিউজটা এমনভাবে সাজাতে হবে যে সারা তার সৌন্দর্য এবং অবৈধ উপায়ে বড় বড় কোম্পানির মালিকদের হাতে করে এই চুক্তিগুলো পাচ্ছে। ওর চরিত্র নিয়ে প্রশ্ন তোল। লেখ যে সে হাই প্রোফাইল পার্টিতে গিয়ে বড় বড় শিল্পপতিদের টার্গেট করে এবং অনৈতিক সুবিধা নেয়। শফিক এবার খেলার সুযোগ পেয়ে গেল। বুঝেছি ভাই, সাফল্যের আড়ালে এক রহস্যময়ী অন্ধকার অধ্যায়, এই টাইপের কিছু, তাই তো? অ্যাকচুয়ালি এমনভাবে লিখবি যাতে সরাসরি কারো নাম না আসে, কিন্তু সবাই যেন বুঝে নেয় ব্যাপারটা সত্যি। কিছু ঝাপসা ছবি ব্যবহার করবি, যেমন পার্টিতে কোনো বয়স্ক শিল্পপতির সাথে কথা বলছে বা হাসছে মানুষ, বাকিটা নিজে থেকে বানিয়ে নেবে। কিন্তু ভাই, এতে কি কাজ হবে? চৌধুরী এন্টারপ্রাইজের মিস্টার এসি নাকি ওর কোম্পানির রিকমেন্ডেশন দিয়েছেন? ওই নিউজটা তো মার্কেটে আছে। ওটাই তো প্লাস পয়েন্ট। তুই নিউজটা এমনভাবে করবি যে মানুষ ভাববে ওই রহস্যময় এসিও সারার শিকার। লেখ যে এমনকি পর্দার আড়ালে থাকা কিংবদন্তি তুল্য শিল্পপতিরাও তার মোহনীয় ফাঁদ থেকে বাঁচতে পারেনি। এতে এসিরও কোনো ক্ষতি হবে না, কারণ তার ইমেজ খুব ক্লিন, কিন্তু সারা চরিত্রটা একেবারে ধুলোয় মিশে যাবে। সবাই ভাববে একজন সুবিধাবাদী চরিত্রহীন মহিলা। শফিক এবার পুরো পরিকল্পনা বুঝতে পারল। ব্রিলিয়ান্ট ভাই, একদম পারফেক্ট প্ল্যান। আপনি চিন্তা করবেন না, কালকের মধ্যেই সারা এবং তার কোম্পানির নাম এমনভাবে ধুলোয় মিশিয়ে দেব যে সে আর কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবে না। পরের দিন সকালে দেশে প্রায় সব নিউজ পোর্টালে এবং সোশ্যাল মিডিয়াতে খবর আগুনের মতন ছড়িয়ে পড়ল। কোনটাতে সরাসরি, কোনোটাতে ইঙ্গিতে। সাফল্যের সেই নাকি ঐতিহাসিক, নাকি অনৈতিকারী ফাঁদ। তারকা ইভেন্ট প্ল্যানার থারার উত্থানের পেছনে অন্ধকার গল্প। হাই সোসাইটি পার্টি থেকে বেডরুমের কর্পোরেট জগতে সাফল্যের শর্টকাট রাস্তা, কি অনৈতিকতা। খবরগুলোর সাথে পার্টিতে তোলা সারার বিভিন্ন ছবিকে ইঙ্গিতপূর্ণভাবে এডিট করে ব্যবহার করা হলো। অফিসে বসেই এই খবর দেখে সারা পাথর হয়ে গেছে। তার হাত থেকে কফির মগটা পড়ে গেল। সে বুঝতে পারছিল এটা কাশিফের কাজ। আয়ানের দেওয়া বিশ্বাস ভঙ্গের আঘাত আর কাশিফের এই জঘন্য চরিত্রহীন এই দুমুখী ঝড়ে সে নিজেকে অথৈ সমুদ্রে আবিষ্কার করল। পরবর্তী আবহাওয়া ঘণ্টা তার জন্য সাইক্লোনের মতন বয়ে গেল। মিডিয়াতে চলল নোংরা কাদা ছড়াছড়ি। তার কোম্পানি সম্মান ধুলোয় মিশে যাচ্ছিল। ক্লায়েন্টরা চুক্তি বাতিল করছিল, ইনভেস্টররা টাকা তুলে নিচ্ছিল, এমনকি অফিসের কর্মীরাও তাকে সন্দেহের চোখে দেখছিল। ম্যাম, বাংলা বিজনেস পত্রিকা থেকে ফোন করেছিল। তারা আপনার একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ চায়। তারা শিরোনাম ঠিক করে ফেলেছে, একজন সফল নারীর পেছনে অদৃশ্য হাত। নীলা সারা অ্যাসিস্ট্যান্ট ভয়ে ভয়ে বলল। সারা জানলার বাইরে তাকিয়ে শূন্য দৃষ্টিতে বলল, না করে দে নীলা, আমি এখন কারোর সাথে কথা বলতে চাই না। কিন্তু ম্যাম, আমরা যদি চুপ করে থাকি তাহলে সবাই তো এটাকেই সত্যি বলে ধরে নিবে। আমাদের কিছু করা একটা উচিত। একটা প্রেস রিলিজ। কি বলবো আমি কি বলে প্রমাণ করবো যে আমি সৎ? আমি কি বলে বোঝাবো যে আমি কারোর দয়ায় এই পর্যন্ত আসিনি? এই সমাজ একজন সফল নারীকে দেখলে প্রথমেই তার চরিত্র নিয়ে প্রশ্ন তোলে। আমি এখন যাই বলবো তা আগুনে ঘি ঢালার মতোই হবে। তার সব থেকে বিশ্বস্ত ক্লায়েন্ট, যিনি তাকে নিজের মেয়ের মতন দেখতে, তিনি পূর্ণ করে বললেন, সারা মা, আমি তোমাদের বিশ্বাস করি, কিন্তু আমার কোম্পানির একটা সম্মান আছে। আপাতত আমাদের চুক্তিটা স্থগিত করতে হচ্ছে। ঝড় থেমে গেলে আমরা আবার একসাথে কাজ করব। এই ঝড় থেমে গেল কথাটা সারার কানে বিদ্রুপের মতন শোনালো। সে জানে এই ঝড় একবার শুরু হলে সহজে থামবে না। এটা তার এত বছরে তিল তিল করে গড়ে তোলা সম্মান, তার স্বপ্ন আর অস্তিত্ব সব কিছুকে ভাসিয়ে নিয়ে যাবে।
সে একা তার অফিসে বসে রইল। তার মনে হচ্ছে সে একটা অথৈ সমুদ্রে ডুবে আছে, আর তার দিকে সাহায্যের জন্য এগিয়ে আসার মতন কেউ নেই। আয়নের কথা মনে পড়তেই তার বুকে ভেতরটা আরও বেশি করে মোচড় দিয়ে উঠল। সে কি এই খবর পেয়েছে? পেলে সে কি ভাবছে? সেও কি বাকিদের মতো আমাকে ভুল বুঝবে, নাকি আমার এই বিপদে এগিয়ে আসবে? কিন্তু সারা নিজেই তো তাকে দূরে ঠেলে দিয়েছে। ওর মুখে সে তার সাহায্য চাইবে। তার মনে পড়ল আয়নের সেই কথাগুলো, যারা খেটে মানুষের জন্য জয় করে তারা সারা জীবনের জন্য সম্মানিত হয়। নিজেকে নিয়েই প্রশ্ন করলো চারা। কোথায় তোর সম্মান সারা? আজ তো সবাই তোকে ঘৃণা করছে। সে একা লড়াই করার সিদ্ধান্ত নিল। সে তার আইনজীবীকে ফোন করলো, কিছু সাংবাদিক ব্যক্তিগতভাবে মেসেজ পাঠালো, কিন্তু কেউ তার পাশে দাঁড়াতে রাজি হলো না, কারণ প্রতিপক্ষ অদৃশ্য কিন্তু ক্ষমতাধর। এদিকে আয়নের পেন্ট হাউসের তখন চরম ব্যস্ততা। পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট মিস্টার রহমান একের পর এক ফাইল নিয়ে আসছে। স্যার, মিডিয়াতে মিস সারার বিরুদ্ধে যে ক্যাম্পেইন চলছে তার পিছনে কাসিব আহমেদের হাত আছে, আমরা প্রমাণ পেয়েছি। আয়ের ল্যাপটপ থেকে চোখ না সরিয়ে বলল, আমি জানি কাসিফের কোম্পানির সব ফিনান্সিয়াল রেকর্ড আমার সামনে। তার অবৈধ লেনদেনের সব প্রমাণ আমি বের করে ফেলেছি। তাকে রাস্তায় নামাতে আমার 10 মিনিট সময় লাগবে। তাহলে স্যার, আমরা কি আইনের ব্যবস্থা নেব, কিন্তু তার আগে আমাকে সারা সম্মানটা ফিরিয়ে দিতে হবে। আয়ন ল্যাপটপের বন্ধ করে উঠে দাঁড়ালো। এমনভাবে যাতে ভবিষ্যতে আর কোনোদিনও কেউ ওর দিকে আঙুল তোলার সাহস না পায়। আপনি কি করতে চাইছেন স্যার? একটা প্রেস কনফারেন্স ডাকুন মিস্টার রহমান, আজ বিকেল 4টায়। চৌধুরী এন্টারপ্রাইজের হেড অফিসে সব মিডিয়াকে খবর দিন। জানিয়ে দিন মিস্টার এসি প্রথমবারের মতন জনসম্মুখে আসবেন। মিস্টার রহমান চমকে উঠল। স্যার, আপনি কি নিশ্চিত? আপনি তো এতদিন ধরে নিজের পরিচয় গোপন রেখেছেন। হ্যাঁ, আমি নিশ্চিত। কিছু মুখোশ খোলার জন্য অন্য কিছু মুখোশের সবার সামনে উন্মোচন করতে হয়। বিকেল 4টায় চৌধুরী এন্টারপ্রাইজের কনফারেন্স হলো। সাংবাদিকের উপস্থিত ছিল লোককে অলোকারণ্য। সবার জন্য একটাই উত্তেজনা, কে এই রহস্যময় এসি। অ্যাপার্টমেন্টে বসে টিভিতে লাইভ দেখতে থাকা সারা ভয়ে কুঁকড়ে যাচ্ছিল। তার মনে হচ্ছিল এসি হয়তো সব সম্পর্ক অস্বীকার করতেই এই প্রেস কনফারেন্স ডেকেছে। অবশেষে মঞ্চের পোডিয়ামের দিকে এগিয়ে এলেন নিখুঁত নেভি ব্লু টি শার্টের এক আত্মবিশ্বাসী পুরুষ। ক্যামেরার ফ্ল্যাশে তার মুখে ভেসে উঠতেই সারা টিভিতে তাকিয়ে পাথর হয়ে গেল। এটা আয়ন, কিন্তু এ এক অন্য আয়ন, যার চোখে মুখে ছিল সম্রাটের তীক্ষ্ণতা, যদিও ঠোঁটের কোণে ছিল সেই পরিচিত মিষ্টি হাসি। সাংবাদিকের গুঞ্জনের মধ্যে আয়ন পোডিয়ামে এসে তার গভীর কর্তব্যপূর্ণ কণ্ঠে কথা শুরু করল। আসসালামু আলাইকুম, আমি আয়ান চৌধুরী, চৌধুরী এন্টারপ্রাইজের প্রতিষ্ঠাতা ও সিইও। আপনাদের সবার কাছে আমি পরিচিত এসি নামে। পুরো হল জুড়ে নেমে এলো পিংপথ নীরবতা। কিংবদন্তি আজ রক্ত মাংসের মানুষ হয়ে তাদের সামনে দাঁড়িয়ে আছে। আয়ন কয়েক মুহূর্তে সময় নিল, তারপর কথা শুরু করল। আমি জানি আপনারা সবাই আমাকে নিয়ে খুব কৌতূহলী, কিন্তু আজ আমি আমার পরিচয় দিতে আসিনি। আমি এসেছি আমার চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলতে। গত কয়েকদিন ধরে মিডিয়াতে একটি স্বনামধন্য ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি ইভেন্টালিয়ার এবং তার কর্ণধার মিস সারাকে নিয়ে কিছু ভিত্তিহীন এবং রুচিহীন খবর প্রচার করা হচ্ছে। আমি আজ সেই মিথ্যা জাল ছিন্ন করতে এসেছি। সারা টিভি স্ক্রিনে চোখে রেখে নিঃশ্বাস বন্ধ করে শুনছিল। প্রথমত, এটা সত্যি যে চৌধুরী এন্টারপ্রাইজ ইভেন্টেলিয়ার এর কাজে সুপারিশ করেছে, কারণ তাদের মেধা, তাদের সততা এবং তাদের কাজের প্রতি একাগ্রতা দেশের সেরা। আমরা সবসময় সেরাদের সাথেই কাজ করি। এখানে ব্যক্তিগত সম্পর্কের কোনো স্থান নেই। সে কাশিফের ছড়ানো জাল ডকুমেন্টারিগুলোকে কথা উল্লেখ না করে তার কোম্পানি নিজস্ব অডিট রিপোর্ট প্রজেক্ট তুলে ধরে প্রমাণ করে দিল যে তার এবং ইনভেস্টর লাইন এবং এর মধ্যকার সমস্ত লেনদেন ছিল স্বচ্ছ। দ্বিতীয়ত, আয়ন এবার একটু থামল। সে সরাসরি ক্যামেরার দিকে তাকালো, যেন সে সারার সাথেই কথা বলছে। মিস সারার চরিত্র নিয়ে যে নোংরা কথাগুলো বলা হচ্ছে
তার তীব্র নিন্দা জানানোর ভাষা আমার নেই। আমাদের সমাজে একজন নারী যখন নিজের যোগ্যতায় সফল হয় তখন কিছু মানসিক বেকারগ্রস্ত পুরুষ তার সহ্য করতে পারে না। তারা সেই নারীর চরিত্র হনন করে নিজেদের পুরুষতান্ত্রিক অহংকারকে শান্ত করে। পুরোগুলো তখন মন্ত্রমুগ্ধের মতন তার কথা শুনছে। বলা হচ্ছে মিস সারার সাফল্যের পেছনে কোনো অদৃশ্য হাতের ইশারা আছে। হ্যাঁ আছে। সেই অদৃশ্য হাতটা হলো তার পরিশ্রম, তার মেধা, তার সততা। আর কোনো হাত সেখানে নেই। আয়ান একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল, তারপর এমন একটা কথা বলল যা শোনার জন্য কেউ প্রস্তুত ছিল না। তবে আজ আমি একটা ঘোষণা দিতে চাই। খুব শীঘ্রই ইভেন্টাইলিয়ার এর সাথে চৌধুরী এন্টারপ্রাইজের একটা নতুন সম্পর্ক হতে চলেছে। ইভেন্টাইলিয়ারকে আমাদের কোম্পানির পার্টনার হওয়ার প্রস্তাব দিচ্ছি, কারণ সততা আর মেধার দিক থেকে তারা এই মুহূর্তে দেশের সেরা। সাংবাদিকদের মধ্যে তুমুল হৈ হৈ শুরু হয়ে গেল। এটা একটা বিশাল খবর, কিন্তু আয়ান তাকরের থামিয়ে দিয়ে বলল, আমার কথা এখনো শেষ হয়নি। সে আবার ক্যামেরার দিকে তাকালো। তার চোখে এবার কোনো ব্যবসায়ী তীক্ষ্ণতা নেই, আছে শুধু এক রাশ আবেগ আর ভালোবাসা। আর ব্যক্তিগতভাবে আমি সেই মেয়েটাকেই আমার জীবন সঙ্গিনী করতে চাই, যে আমার চৌধুরী এন্টারপ্রাইজের সিইওর পরিচয়টা দেখে মুগ্ধ হয়নি। আমি তাকেই আমার জীবনে চাই, যে আমার 100 কোটি টাকার ব্যাংক ব্যালেন্স নয়, আমার ভাঙাচোরা একাকী মনটাকে ভালোবেসেছে। আমি তো তাকেই বিয়ে করতে চাই, যে আমার ভেতরে সাধারণ স্বপ্নবিলাসী আয়ানকে চিনেছে। হ্যাঁ, আমি মিস সারাকে ভালোবাসি এবং আমি সবার সামনে তাকে আমার জীবন সঙ্গিনী হওয়ার প্রস্তাব দিচ্ছি। আশা করি তিনি আমার এই অবাস্তব স্বপ্নটাকে ফিরিয়ে দেবে না। এই শেষ কথা বলার সময় তার ঠোঁটের কোণে ছিল সেই পুরনো দুষ্টু হাসিটা। সারা তার অ্যাপার্টমেন্টে মেঝেতে বসে কাঁপছিল, তার চোখ দিয়ে অঝরে জল পড়ছে, কিন্তু এটা দুঃখের বা অপমানের কান্না না, এটা পরম পাওয়া আর ভালোবাসার কান্না। আয়ান আমাকে পরীক্ষা করেনি, আয়ান আমাকে ছোট করেনি, বরং সে পুরো পৃথিবীর সামনে হাজার হাজার ক্যামেরার সামনে দাঁড়িয়ে আমার সম্মানকে রক্ষা করেছে। সে শুধু আমার বিরুদ্ধে ওঠা অভিযোগই খণ্ডন করেনি, সে আমার প্রতি তার ভালোবাসাকে নিঃশর্তে নিঃসংকোচে স্বীকার করে নিয়েছে। সে প্রমাণ করে দিয়েছে তার ভালোবাসা কোনো ছাড় দেওয়ারের খেলা নয়, বরং এটা একটা পাবলিক ঘোষণা, একটা স্বীকৃতি। সারা সব অভিমান এক মুহূর্তেই গলে গেল। আয়ানের বলা কথাগুলো মনে করতেই সে বুঝতে পারল তার লুকোচুরি পেছনে প্রতারণা নয়, ছিল শুধু হারানো ভয়। নিজেকে পৃথিবীর সবথেকে ভাগ্যবান নারী মনে করে সে তার অপেক্ষা করল। এলোমেলো পোশাকে সে আয়ানের কাছে পৌঁছলোর জন্য দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। তার মাথায় তখন একটাই চিন্তা, আয়ান। যখন সে প্রেস কনফারেন্সে ভিন্নতে পৌঁছলো তখন সেখানে ছিল এলাহি কাণ্ড। সাংবাদিক হাজারো প্রশ্ন নিয়ে আয়ানকে ঘিরে ধরছিল। মিস্টার চৌধুরী, আপনি কি মিস সারার উত্তরটা এখন জানতে চান? আপনাদের বিয়ের অনুষ্ঠানও কি ইভেন্টাইলিয়ারই আয়োজন করবে? আয়ান কোনো উত্তর না দিয়ে ভিড় ঠেলে বেরিয়ে আসার চেষ্টা করেছিল। প্রেস কনফারেন্স হলেই বাইরে তখন জল সমুদ্র, সাংবাদিক, ক্যামেরায় উৎসুক জনতা, সবাই অপেক্ষা করেছে কিংবদন্তি তুল্য এসিকে এক ঝলক দেখার জন্য, তার ঐতিহাসিক ঘোষণার পর তার প্রতিক্রিয়া জানার জন্য। কড়া নিরাপত্তা ঘেরাপটের মধ্যে দিয়ে আয়ান যখন বেরিয়ে আসছে তখন তার মুখে ছিল শান্ত, কিন্তু তার চোখ দুটো মরিয়া হয়ে উঠছিল, খুঁজছিল সে কি আসবে আমার এই পাগলামোর পর, সে কি আমাকে ভুলে বুঝবে? হাজারো প্রশ্ন তার মাথায়। এক সাংবাদিক প্রশ্ন করল, মিস্টার চৌধুরী, আপনি কি মিস সারার উত্তরের জন্য অপেক্ষা করছেন? আপনারা কবে বিয়ে করছেন স্যার? আপনারা এই ঘোষণার পর কাসিফ আহমেদের কোম্পানি কি দেউলিয়া হয়ে যাবে? আয়ান কোনো প্রশ্নের উত্তর না দিয়ে ভিড় ঠেলে গাড়ি নিয়ে এগোচ্ছিল। তখনই সব কোলাহলকে ম্লান করে দিয়ে এলোমেলো পোশাকে, কান্না ভেজা চোখে ভিড়ের মধ্যে থেকে বেরিয়ে এলো সারা। সে সব সাংবাদিকের পাশ কাটিয়ে সরাসরি আয়ানের সামনে এসে দাঁড়ালো। হাজারো মানুষের ভিড়ে তাদের চোখাচোখি হতেই চারপাশে যেন মুহূর্তের জন্য নীরব হয়ে গেল। যেখানে কোনো প্রশ্ন বা অভিযোগ নয়, ছিল শুধু দুটো অপেক্ষার হৃদয়। আয়ানের মুখে ফুটে উঠল সেই পরিচিত দুষ্ট হাসিটা। কি ব্যাপার মিস সারা,
আমার বিয়ের প্রস্তাবটা কি আপনার পছন্দ হয়নি? দেশের সবচেয়ে এলিজিবল ব্যাচেলার জীবনসঙ্গিনীর ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বটা কি আপনি নিতে চান না? সারা কোনো কথা না বলে অজরে কাঁদতে কাঁদতে এগিয়ে এসে সব দ্বিধা ঝরে ফেলে আয়নের বুকে ঝাঁপিয়ে পড়ল। সে তার হারিয়ে যাওয়া আশ্রয় খুঁজে পেয়েছে। আয়ানও তাকে পরম মমতায় জড়িয়ে ধরতেই তার সব একাকিত্ব যেন উধাও হয়ে গেল। চারপাশে ক্যামেরার ফ্ল্যাশ আর সাংবাদিকের চিৎকারের মধ্যে তার দুজোড়া ছিল নিবিড়কার। সারা কুপিয়ে কাঁদতে কাঁদতে আয়নের কানের কাছে মুখ নিয়ে এসে ফিসফিস করে বলল, আমি শুধু তোমার জীবনসঙ্গীর ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব নিতে চাই না মিস্টার আয়ান চৌধুরী। আমি তোমার পুরো জীবনের দায়িত্বটাই নিতে চাই। তোমার সুখ, তোমার দুঃখ, তোমার স্বপ্ন, তোমার একাকিত্ব, সব কিছু। তুমি কি দেবে আমাকে সেই অধিকার? আয়নের চোখ দুটো ভিজে গেল। সে সারার মুখটা দু হাতে তুলে ধরে চোখের দিকে তাকিয়ে বলল, এই অধিকার তো শুধু তোমারই সারা। গত 10 বছর ধরে এই অধিকারটা দেওয়ার জন্যই তো অপেক্ষা করেছিলাম। সারার কথা শোনার সাথে সাথে চারিদিকে ক্যামেরায় ফ্ল্যাশ ঝলকানি হাজার গুণ বেড়ে গেল। তাদের এই মিলন সেই রাতের সব থেকে বড় ব্রেকিং নিউজ এর পরিণত হলো। তাদের গল্পটা কর্পোরেট স্ক্যান্ডাল থেকে এক আধুনিক ভালোবাসার রূপান্তর হয়ে কোটি কোটি মানুষের হৃদয় স্থান করে নিল। কয়েকদিন পর মিডিয়ার ঝড় থেমে গেল এবং কাশিকের বিরুদ্ধে প্রতারণা মামলা হওয়ার পর যখন তাদের ভালোবাসায় গল্প সবার মুখে মুখে, তখন একদিন বিকেলে আয়ান সারাকে ফোন করল। আজ সন্ধ্যায় ফ্রি আছো? কেন মিস্টার সিইও, নতুন কোনো কোম্পানির সাথে চুক্তি করতে হবে নাকি? না, আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লায়েন্টের সাথে একটা জরুরি মিটিং আছে। তুমি কি আসবে? আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট কে সে? তার নাম সারা। সে আমার জীবনেও সিইও। সন্ধ্যা 7টায় তৈরি থাকো, আমি আসছি। সারা ভেবেছিল আয়ান হয়তো তাকে কোনো দামি বিলাসবহুল রেস্তোরাঁয় নিয়ে যাবে। সে সেভাবেই তৈরি হচ্ছে। কিন্তু আয়ান যখন তাকে নিতে এলো তখন তার হাতে কোনো গাড়ির চাবি নেই। সারা অবাক পেয়ে জিজ্ঞাসা করলো, গাড়ি কই? আজ আমরা গাড়িতে যাব না, আজ আমরা রিকশায় যাব। রিকশায়? হ্যাঁ, কারণ আজ আমরা যেখানে যাচ্ছি সেখানে গাড়ির ধোঁয়ার অহংকার প্রবেশ করতে পারে না। তারা দুজন একটা রিস্কায় চড়ে বসলো। চলন্ত বিকেলে মিষ্টি হাওয়া, ঢাকায় চিরচেনা যানজট আর পাশে বসা ভালোবাসার মানুষ। সারার মনে হলো এর চেয়ে সুন্দর অনুভূতি আর কিছু হতে পারে না। রিস্কাটা এসে থামলো তাদের পুরনো ভার্সিটি গেটের সামনে। এখানে কেন আয়ান? চলো দেখবে। আয়ান সারার হাত ধরে তাকে নিয়ে গেল ভার্সিটির সামনে, সেই পুরনো টং চায়ের দোকানের সামনে, যে দোকানে বসে তার ঘন্টার পর ঘন্টা আড্ডা দিত, স্বপ্ন নিয়ে তর্ক করতে। দোকানের মালিক রশিদ চাচা আয়ানকে দেখেই দৌড়ে এলো। আয়ান ভাইজান, আপনি 10টা বছর পর? আমরা তো ভাবছিলাম আপনি ভুলেই গেছেন আমাগরে। আয়ান তাকে জড়িয়ে ধরে বলল, তোমার চা কি ভোলা যায় চাচা? তোমার চায়ের স্বাদ তো এখনো মুখে লেগে আছে। দাও, তোমার স্পেশাল 2 কাপ চা দাও, আর সাথে 2টা সিঙ্গারা। তারা দুজনেই সেই পুরনো কাঠের বেঞ্চিতে গিয়ে বসলো। চারিদিকে ভার্সিটির ছাত্রছাত্রীরা কোলাহল, গিটারের টুংটাং শব্দ আর চায়ের কাপে টুকটুক আওয়াজ। সারা আবেগ পুলকিত হয়ে বলল, আমার বিশ্বাস হচ্ছে না আয়ান, তুমি আমাকে এখানে নিয়ে এসেছো। কেন, তোমার কি কোনো 5 স্টার রেস্তোরাঁ আসা ছিল? না, এর চেয়ে দামি জায়গা আমার জন্য আর কিছু হতে পারে না, কারণ আমাদের গল্পের শুরুটা তো এখানেই হয়েছিল। তারা দুজনে চায়ের কাপে চুমুক দিচ্ছিল আর পুরনো দিনের স্মৃতিচরণ করছিল। তোমার মনে আছে সারা, এই বেঞ্চিটাতেই বসে তুমি আমাকে প্রায় লেকচার দিয়েছিলে। বলেছিলে আয়ান, শুধু স্বপ্ন দেখলে হয় না, বাস্তবাদী হতে শেখো। সারা লজ্জিত হয়ে হাসল। আমি তখন খুব বোকা ছিলাম, তাই না? বোকা নও, তুমি ছিলে আমার জীবনে সবচেয়ে বড় অনুপ্রেরণা। তোমার ওই কথাগুলো আমাকে জেদি করে তুলেছিল। আমি চেয়েছিলাম তোমাকে প্রমাণ করে দেখাতে যে আমার স্বপ্নগুলো অবাস্তব ছিল না। তুমি তো শুধু আমাকে নাও, পুরো পৃথিবীকেই প্রমাণ করে দেখিয়েছ আয়ান। না, পুরো পৃথিবীকে দেখানোর কোনো ইচ্ছে আমার ছিল না। আমি শুধু একজনকে দেখাতে চেয়েছিলাম। আয়ান তার পকেট থেকে ওয়ালেট বের করলো। তার ভেতর থেকে খুব যত্ন করে একটা জিনিস বের করলো, একটা পুরনো বিবর্ণ হয়ে যাওয়া স্মাইল চাবির রিং। এটার কথা তোমার মনে আছে? সারা চাবির রিংটার দিকে তাকিয়ে চমকে উঠল। তার চোখ দুটো আবার জ্বরে ভরে গেল। এটা তো আমি তোমাকে দিয়েছিলাম তোমার জন্মদিনে। হ্যাঁ,
10 বছর আগে, আমার জীবনের পাওয়া প্রথম এবং একমাত্র জন্মদিনের উপহার। আয়ান চাবির রিংটা হাতে তালিতে রেখে বলল, এই 10 বছরে আমার অনেক অনেক কিছু হয়েছে সারা, টাকা, সম্মান, ক্ষমতা, সব। কিন্তু সত্যি বলতে আমার কাছে তোমার দেওয়া এই পুরনো 100 টাকা দামের চাবির রিংটা মূল্যবান, আমার পুরো চৌধুরী এন্টারপ্রাইজের চেয়েও বেশি। কারণ এটা আমাকে মনে করিয়ে দেয় আমার জীবনে এমন একজন ছিল যে আমার কিছু না থাকার সত্ত্বেও আমাকে একটা উপহার দেওয়ার কথা ভেবেছিল। এটা আমাকে মনে করিয়ে দেয় আমার গল্পের শুরুটা কোথায়, আর এটা আমাকে মনে করিয়ে দেয় আমি যতই বড় হই না কেন আমার শেকড়টা কোথায়। সারা তার নিজেকে সামলাতে না পারল, সে বেঞ্চিতে আয়ানের কাঁধে মাথা রেখে কেঁদে ফেলল। আমি খুব খারাপ আয়ান, আমি তোমাকে চিনতে পারিনি, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। আয়ান তার চুলে হাত বোলাতে বোলাতে বলল, তুমি আমাকে কষ্ট দাওনি সারা, তুমি আমাকে তৈরি করেছো। তুমি ছিলে বলেই তো আজকে এই আয়ান চৌধুরী আছে। সত্যি বলতে তুমি আমার জীবনকে বাঁচিয়েছো। শেষ কথাটা শুনে সারা চমকে আয়ানের কাঁধ থেকে মাথা তুলল। সে আয়ানের চোখের দিকে সরাসরি তাকিয়ে জিজ্ঞাসা করল, আমি তোমার জীবন বাঁচিয়েছি মানে? কি বলছো এসব আয়ান? আমি তো তোমার সাথে দেখাই করেছি 10 বছর পর ফাহাদের বিয়েতে। আয়ান তার সেই রহস্যময় মিষ্টি হাসিটা হাসলো। তুমি কি কখনো জানতে চাইবে না সারা? তুমি কি একবারও প্রশ্ন করবে না যে তুমি আমাকে এত অপমান করতে, ব্যর্থ, অপদার্থ বলতে? ফাহাদ, জামিলরা আমাকে নিয়ে এত মজা করত আর তুমি তাতে সায় দিতে। তারপরেও 10 বছর পর আমি কেন তোমার প্রতি কোনো রাগ বা ঘৃণা পুষে রাখিনি? কেন আমি ফাহাদের বিয়ে থেকে নিয়ে আজ পর্যন্ত তোমার পাশে ছিলাম? প্রথম দিন থেকেই তোমার সম্মান বাঁচানোর চেষ্টা করেছি, তোমার সাহায্য করেছি, ভালোবেসেছি, যেখানে আমার তো প্রতিশোধ নেওয়ার কথা ছিল, তাই না? সারা মুখটা ফ্যাকাশে হয়ে গেল। এই প্রশ্নটা তার মনে অনেকবার এসেছে, কিন্তু সে আয়ানকে জিজ্ঞাসা করার সাহস পায়নি। তার ভয় ছিল হয়তো আয়ান এমন কিছু বলবে যা সে সহ্য করতে পারবে না। আসলে তো এই প্রশ্নের উত্তরটা কি তাহলে আয়ান? আয়ান তার হাতটা নিজের হাতের মধ্যে নিল। এখন প্রশ্নের উত্তরটা একটু দীর্ঘ, আর উত্তরটা লুকিয়ে আছে আমাদের অতীতে। তাহলে চলো শুরু থেকেই একটু শুরু করি। ফিরে যাই আজ থেকে ঠিক 10 বছর আগে, আমাদের ভার্সিটির শেষ দিনগুলোতে। আয়নের কথা বলার সাথে সাথে চারপাশে কোলাহল, বর্তমান সময় সবকিছু যেন ধীরে ধীরে আবছা হতে শুরু করলো। সারার চোখের সামনে ভেসে উঠল তাদের সেই পুরনো দিনের ছবি। ফ্ল্যাশব্যাক শুরু। 10 বছর আগে ভার্সিটি ক্যান্টিন। টেবিল জুড়ে বসে আছে আয়ান, সারা, ফারহাদ, জামিল আর তাদের বন্ধুরা। চারিদিকে হইচই, আড্ডা। ফারহাদের চায়ের কাপে চুমুক দিয়ে বলল, আর মাত্র কয়েকটা দিন, তারপরেই জেলখানা থেকে মুক্তি। আমার তো প্ল্যান রেডি। বাবার অফিসে জয়েন করব, তারপর 2-1 বছরের মধ্যেই বিয়ে, তারপর লাইফ সেট। জামিল তার নতুন কেনা স্মার্টফোন দেখাতে দেখাতে বলল, আর আমি তো মাল্টি ন্যাশনালের জব অফার পেয়ে গেছি। তোরা যখন সিবি নিয়ে ঘুরবি, আমি তখন অফিসের গাড়িতে ঘুরবো। সবার চোখ এবার ঘুরে গেল আয়নের দিকে। সে তখন একটা খাতায় মনোযোগ দিয়ে কি যেন আঁকি মুখে করছিল। সারদার জিজ্ঞাসা করলো, কিরে আয়না, তুই কি করবি? তোর তো আবার চাকরি করার ইচ্ছে নেই, তুই তো হবি বিল গেটস, তাই না? আয়ন খাতা থেকে চোখ না তুলেই বলল, চেষ্টা তো সেটাই। আমার ড্রিমউইভার অ্যাপটার ফাইনাল ভার্সন প্রায় রেডি। এটা মানুষের যোগাযোগের ধারণাই বদলে দেবে। তার কথা শুনে সবাই অট্ট হাসিতে ফেটে পড়ল। আর হাত হাসতে হাসতে বলল, আবারও সেই অ্যাপ? দোস্ত বাদ দে তো এসব। তোর ওই অ্যাপের জন্য ইনভেস্টর পাবি কোথায়? হ্যাঁ, তার চেয়ে ভালো আমার সাথে চল, বাবার অফিসে একটা ব্যবস্থা করে দেব। সারা যে এতক্ষণ চুপ করে বই পড়ছিল, সে এরার মুখ করল। তার কণ্ঠে ছিল বিরক্তি আর এক ধরনের অভিভাবক সুলভ শাসন। আয়ান, তুমি কেন বুঝতে পারছো না? শুধু স্বপ্ন দিয়ে পেট ভরে না। তোমার আইডিয়াটা হয়তো ভালো, কিন্তু এটার জন্য যে পরিমাণ টাকা, টেকনিক্যাল সাপোর্ট দরকার তা তোমার কাছে নেই। কেন তুমি একটা বাস্তববাদী সিদ্ধান্ত নিচ্ছ না? আয়ন সবার দিকে তাকিয়ে হাসল। বাস্তববাদী হওয়া মানেই তো স্বপ্নকে মেরে ফেলা, তাই না সারা? আমি সেটা পারবো না। আমি বিশ্বাস করি একদিন আমার এই স্বপ্নটা সত্যি হবে। সারা হতাশ হয়ে মাথা নাড়ল। তোমার সাথে কথা বলাই বেকার।
কিছুদিন পর আজ ফাইনাল ইয়ারের প্রেজেন্টেশন। আয়ান তার ড্রিম টিউবার অ্যাপের ডেমো দেখানোর জন্য স্টেজে উঠল। তার চোখে মুখে উত্তেজনা আর এক পাশের স্বপ্ন। আয়ান তার ড্রিম ড্রাইভ অ্যাপের ডেমো দেখানোর জন্য স্টেজে উঠল। তার চোখে মুখে উত্তেজনা আর একরাশ স্বপ্ন। কিন্তু টেকনিশিয়ান সমস্যা কারণে তার প্রেজেন্টেশন ঠিক মতন চলল না। অ্যাপটা বারবার ক্রাশ করছিল। শিক্ষক এবং ইনভেস্টররা বিরক্ত হয়ে তাকে মাঝপথে থামিয়ে দিল। সরি মিস্টার আয়ান, আপনার আইডিয়া ইন্টারেস্টিং, কিন্তু আপনার প্রস্তুতি যথেষ্ট নয়। এটা এখনো মার্কেটে আসার জন্য তৈরি নয়। আয়ানের ভাঙ্গা মন নিয়ে স্টেজ থেকে নেমে এলো। তার বন্ধুরা তাকে সান্ত্বনা দেওয়ার বদলে হাসাহাসি শুরু করলো। কি হলো রে বিল গেটস, ফিউজ হয়ে গেলি নাকি? আমি তো আগেই বলেছিলাম এসব ফালতু জিনিস নিয়ে সময় নষ্ট। সারা দূর থেকে সবটা দেখছিল। তার খুব খারাপ লাগছিল আয়নের জন্য, কিন্তু তার মনে হচ্ছিল এই ধাক্কাটা আয়নার জন্য দরকার ছিল। হয়তো এবার সে বাস্তব জগতে ফিরে আসবে। সে আয়নের কাছে গিয়ে তার কাঁধে হাত রাখল। মন খারাপ করো না আয়ান, যা হয় ভালোর জন্যই হয়। এবার অন্তত একটা চাকরির জন্য চেষ্টা করো। আয়নের কাছে সারার এই সহানুভূতি কথাগুলো অপমানের মতো শোনানো। সে কোনো উত্তর না দিয়ে মাথা নিচু করে অডিটোরিয়াম থেকে বেরিয়ে গেল। সে ছিল শেষ দেখা। এরপর আয়ান যেন হাওয়ায় মিলে গিয়েছে। সে কারোর সাথে যোগাযোগ রাখেনি। তার ফোন বন্ধ ছিল, সবাই ধরে নিয়েছে। সেই হয়তো লজ্জা আর অপমানের শহর ছেড়েই চলে গেছে। তারা দুজন ফ্ল্যাশব্যাক থেকে বাস্তবে ফেরে। সারা বলল, হ্যাঁ, এগুলো তো হয়েছিল, আর এর বাহিরেও অনেক কিছু হয়েছিল সেই দিনের আগে, যেখানে আমরা সবাই তোমাকে অবহেলা করতাম। আমার সব মনে আছে। আমি সেই দিনেও তোমাকে অনেক কষ্ট দিয়েছিলাম। আমি সত্যি খুব দুঃখিত আয়ান। না সারা, তুমি যা করেছিলে ঠিক করেছিলে। তোমার ওই কথাগুলোই ছিল আমার জীবনের টার্নিং পয়েন্ট। ওই অপমানের আগুনটাই আমাকে আজকে আয়ান চৌধুরী বানিয়েছে। কিন্তু আমার প্রশ্নের উত্তরটা তো তুমি এখনো পাওনি। কোনটা? আমার প্রতিশোধ না নেওয়ার কারণটা হলো, যখন আমি ভার্সিটি থেকে উধাও হয়ে যাই আর নিজের জীবনটা নতুন করে গড়তে শুরু করি, তার ঠিক 6 বছর পর, মানে আজ থেকে 4 বছর আগে, তুমি আমার জীবন বাঁচিয়েছিলে। সারা আবার চমকে উঠল। 4 বছর আগে? আমি? কিভাবে? আমি তো তোমার কোনো খবরই জানতাম না। তুমি জানতে না, কারণ তুমি যাকে বাঁচিয়েছিলে তাকে তুমি আয়ান হিসেবে চেনোনি। তাহলে শোনো সেই রাতের গল্পটা। আমি তখনও আজকের এই আয়ান চৌধুরী হয়ে উঠিনি। আমার ব্যবসাটা সবে দাঁড়াতে শুরু করেছে, কিন্তু আমার কিছু শক্তিশালী শত্রু তৈরি হয়েছিল। আমি একটা বড় ডিল প্রায় ফাইনাল করেই ফেলেছিলাম, যা আমার এক প্রতিদ্বন্দ্বীকে দেউলিয়া করে দিত। সেই রাতেই আমি আমার ফ্যাক্টরি থেকে ফিরছিলাম। রাত প্রায় 2টো। গাড়িটা আমি নিজেই ড্রাইভ করছিলাম। গাজীপুরের হাইওয়েতে আমার গাড়িটাতে পেছন থেকে একটা বিশাল ট্রাক ইচ্ছে করে ধাক্কা মারে। আমার গাড়িটা কয়েকটা পাল্টি খেয়ে রাস্তার পাশে একটা খাদে পড়ে যায়। সারার মুখ ভরে সাদা হয়ে গেল। সে আয়নের হাতটা আরও শক্ত হয়ে ধরল। আমার জ্ঞান ছিল, কিন্তু আমি বের হতে পারছিলাম না। আমার মাথা ফেটে রক্ত পড়ছিল, পুরো শরীর থেতলে গিয়েছিল। আমি বুঝতে পেরেছিলাম এটা কোনো সাধারণ দুর্ঘটনা নয়। আমাকে মারার জন্যই এটা করা হয়েছে। আমি ভেবেছিলাম আমার গল্পটা হয়তো এখানেই শেষ। ঠিক তখনই ফেরেস্তার মতন তুমি এসেছিলে সারা। আমি ওই রাতে গাজীপুরের হাইওয়েতে কি করছিলাম? তুমি তোমার কোম্পানির একটা ইভেন্ট থেকে ফিরছিলে। তোমার সাথে তোমার টিম ছিল। তুমি প্রথম আমার ভাঙা গাড়িটা দেখতে পাও। তোমার ড্রাইভার আর টিমের ছেলেরা তোমাকে বারণ করা সত্ত্বেও তুমি গাড়ি থামিয়ে নিচে নেমে আসো। আয়ান সারার চোখের দিকে তাকিয়ে বলল, আমার মুখটা তখন রক্তে এমনভাবে ভরে গিয়েছিল যে চেনার কোনো উপায় ছিল না। তুমি আর তোমার টিমের ছেলেরা অনেক কষ্ট করে আমাকে গাড়ি থেকে বের করে আনো। আমার তখন কথা বলার মতন অবস্থা ছিল না। তুমি এক মুহূর্তও দেরি করোনি। তুমি তোমার নিজের গাড়িতে করে আমাকে নিয়ে নিকটবর্তী সবচেয়ে ভালো হাসপাতালে নিয়ে গিয়েছিলে। শুধু তাই নয়, তুমি হাসপাতালের সব ফর্মালিটিস নিজের দায়িত্ব করে পূরণ করেছিলে। আমার পরিচয়পত্রে তখনও আমার পুরো ঠিকানা দেওয়া ছিল, তাই কেউ আমাকে চিনতে পারেনি। তুমি ডাক্তারদের বলেছিলে যত টাকা লাগে লাগবে, এই লোকটাকে বাঁচাতে হবে। তুমি নিজের কোম্পানির টাকা থেকে আমার চিকিৎসার অগ্রিম বিলও পরিশোধ করেছিলে। তারা অনেকক্ষণ ধরে বসে রইল। সেই রাতে যদি তুমি না থাকতে সারা, তাহলে আমি হয়তো ওখানেই রক্তক্ষরণে মারা যেতাম। আজকের এই আয়ান চৌধুরীর কোনো অস্তিত্বই থাকতো না। তুমি আমাকে একটা নতুন জীবন দিয়েছ। এখন তুমি বলো,
যে মানুষ আমাকে নতুন জীবন দিয়েছে তার উপর কি আমি কখনো প্রতিশোধ নিতে পারি? তাকে কি আমি কখনো ভালোবাসতে না পেরে থাকতে পারি? সারা তখন কাঁদছে, তারও মনে পড়ে গেল সেই রাতের কথা। সে হয়তো একটা দুর্ঘটনাগ্রস্ত মানুষকে সাহায্য করেছিল, কিন্তু সেই মানুষটা যে তার আয়ান তা সে ক্ষণে টের পায়নি। কিন্তু কিন্তু আমি তো কিছুই জানতাম না আয়ান। সেদিন হাসপাতালে তোমাকে ভর্তি করিয়ে ডাক্তারকে টাকা দিয়ে বলেছিলাম তোমাকে ভালো করে সুস্থ করে তুলতে। তারপর আমি বাসায় চলে আসি, কারণ পরের দিন আমার জরুরি মিটিং ছিল। তারপর আমি ফোন করে ডাক্তার থেকে জেনেছিলাম, ওনারা বলেছিল যে তুমি সুস্থ হয়ে চলে গিয়েছো। আমি যদি জানতাম ওটা তুমি জানো না, সেটাই তো সবচেয়ে সুন্দর অংশ সারা। তুমি একজন অচেনা মানুষকে বাঁচিয়েছিলে কোনো প্রতিদানের আশা না করি। তুমি আয়ান চৌধুরী বা এসিকে বাঁচাওনি, তুমি একজন সাধারণ মানুষকে বাঁচিয়েছিলে। আর সেই দিন আমি বুঝতে পেরেছিলাম 10 বছরে তুমি একটুও বদলাওনি। তোমার মনটা এখনও আগের মতোই সুন্দর। আমি যখন সুস্থ হয়ে উঠি তখন আমি তোমার খোঁজ নিয়েছিলাম। আমি জানতে পারি তুমি কত কষ্ট করে নিজের কোম্পানিটা দাঁড় করিয়েছো। আমি তখন থেকেই তোমার উপর নজর রাখছিলাম, একজন অদৃশ্য অভিভাবকের মতো। আমি চেয়েছিলাম তুমি নিজের যোগ্যতা আরও বড় হও। ফাহাদের বিয়েতে যাওয়ার সিদ্ধান্তটাও আমি তখনই নিই। আমি চেয়েছিলাম তোমার সামনে গিয়ে দাঁড়াতে, তোমাকে ধন্যবাদ জানাতে, আর আমার মনের কথাটা বলতে। পুরো গল্পটা শোনার পর সারা আর কোনো কথা বলতে পারল না। সে উঠে দাঁড়িয়ে আয়ানকে শক্ত করে জড়িয়ে ধরল। তার সব দ্বিধা, সব প্রশ্ন, সব অভিমান যেন এই একটা শর্তের বন্যায় ভেসে গেল। সারা পোপাতে পোপাতে বলল, তার মানে আমরা একে অপরকে দুবার খুঁজে পেয়েছি, তাই না আয়ান? একবার তুমি আমাকে আর একবার আমি তোমাকে। আয়ান তার কপালে চুমু খেয়ে বলল, না সারা, আমরা একে অপরকে হারাইনি কখনো। আমরা শুধু সঠিক সময়ের অপেক্ষা ছিলাম। তারা অনেকক্ষণ ধরে বসে রইল। সূর্যটা তখন পশ্চিমে ঢলে পড়েছে, আকাশটা আবিরের রঙে রেঙে গেছে। সারা তার চোখের জল মুছে বলল, আচ্ছা, আরেকটা কথা জিজ্ঞেস করব? একটা কেন, হাজারটা। আমাকে তোমার পেইন্ট হাউসে দেখে তুমি একটু অবাক হওনি কেন সেদিন? তুমি কি জানতে আমি আসবো? আয়ান তার সেই রহস্যময় হাসিটা হাসল। আমি জানতাম না, কিন্তু আমি আশা করেছিলাম, আমি বিশ্বাস করেছিলাম আমার সারা এতটাও বোকা নয় যে সে তার জীবনের সবচেয়ে বড় চুক্তিটা হাতছাড়া করবে। সারা তার কথায় হেসে ফেলল। তাহলে মিস্টার সিইও, আপনার পরবর্তী 5 বছরের বিজনেস প্ল্যান কি? নতুন কোনো দেশে ব্যবসা ছাড়ানোর প্ল্যান আছে? আয়ান তার চায়ের কাপটা নামিয়ে রেখে সারার হাতটা তার 2 হাতের মধ্যে নিল। সে তার চোখের দিকে গভীর ভালোবাসার দৃষ্টিতে তাকিয়ে বলল, আমার আর কোনো বিজনেস প্ল্যান নেই সারা। আমার একটাই প্ল্যান, সেই প্ল্যানের নামই প্রজেক্ট সারা। মানে আমার জীবনের পরবর্তী 50 বছরের একটা লক্ষ্য, তোমাকে পৃথিবীর সব সুখ এনে দেওয়ার, তোমার সব স্বপ্ন পূরণ করার, তোমাকে এত ভালোবাসা দেওয়ার যাতে কিছুদিন আগে আমি তোমাকে যে কষ্ট দিয়েছি তার প্রতিটা মুহূর্ত তুমি ভুলে যাও। আর আমার একটাই প্ল্যান, সেই প্ল্যানের নাম প্রজেক্ট আয়ান। আর সেই প্ল্যানের লক্ষ্য হলো তোমাকে আর কোনোদিনও একাকিত্বে ভুগতে না দেওয়া, তোমার পাশে সব সময় থাকা। তারা হাসতে হাসতে একে অপরের দিকে তাকিয়ে রইল। তাদের পেছনে চায়ের দোকানের থেকে তখন রেডিওতে একটা পুরনো দিনের ভালোবাসার গান ভেসে আসলো। তাদের গল্পটা ছিল ছদ্মবেশ আর মুখোশের, কিন্তু তাদের ভালোবাসাটা ছিল সেই চায়ের মতনই উষ্ণ, খাঁটি এবং জীবনভর মনে রাখার মতন, যা সব পরীক্ষা, সব অভিমানের ঊর্ধ্বে গিয়ে এক নতুন সৌন্দর্য এবং অফুরন্ত ভবিষ্যতের সূচনা করে। আজকের এই গল্পটি এখানেই সমাপ্ত করা হলো। গল্পটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন।